গাছের সবগুলো পাকা কাঁঠালের মধ্যে এই কাঁঠালটাই কাঁচা রয়ে গিয়েছিল। রান্নার মাঝখানে সিলিন্ডার শেষ। কাঁঠাল দিয়ে খাসির মাংস নাকি অসম্ভব মজা। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জীবনে প্রথম আজকে ট্রাই করব। বাচ্চাদের গাছের সবগুলো কাঁঠাল পেকে গিয়েছে, শুধুমাত্র এই কাঁঠালটাই অনেকদিন যাবত কাঁচা রয়ে গিয়েছে। তাই ভাবলাম এই কাঁঠালটা দিয়ে আজকে একটু খাসির মাংস রান্না করা যাক। এই কথা সেই কাজ, সেজন্য কাঁঠালটা পেরে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে একদম পরিষ্কার করে নেব। এটার খোসাটা নাকি অনেক বেশি ডাবিয়ে কাটতে হয়, তো আমি এইভাবে ট্রাই করছিলাম। দেখুন একটা মাত্র কোষ হইতো এই কাঁঠালটাতে, এটা দেখে তো খুব হাসি পাচ্ছিল। তো যাই হোক, আমি কাঁঠালটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিচ্ছিলাম, খুব ডাবিয়ে ডাবিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি। তাহলে অনেক বেশি কষ ছিল, সেজন্য কিন্তু আগে অবশ্যই বেশি করে হাতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তারপর কাঁঠালটা ভালো মতো খোসা ছাড়িয়ে আলুর মতো টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এভাবে কিন্তু সবটা কাঁঠালই আমি কেটে নিয়েছি। তারপরে খাসির যে গোস্তগুলো, এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খাসির গোস্তে অনেক বেশি ময়লা থাকে, ময়লাগুলো সময় নিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম। ভালো মতো ধোয়া হয়ে গেলে এখন চলে যাব রান্নায়। তবে তার আগে কিন্তু অবশ্যই কাঁঠালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। 2 মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর তেলে ভেজে নিয়েছি। খুব ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কড়াইয়ে তেলটা দেওয়ার পরেই হচ্ছে খুব গরম করে নিতে হবে। সেই গরম তেলের মধ্যে কাঁঠালটা ছেড়ে দিতে হবে। চুলার ফ্লেমটা হাই হিটে দিয়ে রান্না করতে হবে, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। কাঁঠালটা খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর চলে যাব মূল রান্নায়। প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে দিব, তেজপাতাও দিয়ে দিব। তারপর কিন্তু একটু ভেজে নিতে হবে, এতে সুন্দর একটা স্মেল তৈরি হয় তরকারিতে। তারপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না। সাথে লবণ দিয়ে দিব, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটুখানি ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা এত বেশি লাল হয় দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। মশলাটা হালকা কষানোর পরেই কিন্তু আমি এখানে মাংসটুকু দিয়ে দিয়েছি। খুব বেশি মাংস দিব না, যেহেতু কাঁঠালটা ছোট, সেজন্য আমি পরিমাণ মতো মাংসটা দিয়ে দিয়েছি। সাথে কিছু কাঁচামরিচের ফালিও দিয়ে দিয়েছি। খুব ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। ছোলাটা যেন পুড়ে না যায়, সেজন্য কিন্তু পানি দিয়ে দিয়েছি। এই পানি দিয়েই আমি সম্পূর্ণ মাংসটা কষিয়ে নেব। মাঝখানেই সিলিন্ডার শেষ। প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর সিলিন্ডার আসার পর আবারও রান্নাটা শুরু করলাম। খুব ভালো মতো মাংসটা কষিয়ে নেওয়া হয়েছিল, অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর ভেজে রাখা কাঁঠালটা মাংসের সাথে দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। খুব ভালো মতো এই পর্যায়ে কষিয়ে নিলে খুবই মজা হয় আর কি। এই যে একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটা ঢেকে প্রায় 10-15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এতে করে একটু নিচে দিয়ে লেগে গেছিল, কিন্তু এটা কোনো ব্যাপার না। এতে করে মাংসর সাথে কাঁঠালটা অনেক ভালো মতো কষিয়ে গিয়েছে, তাই খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। কষানোর পরে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব, সেজন্য কিন্তু আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। 20 মিনিট পর তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। এদিকে ছোট বোন ভাজা জিরা গুঁড়া করে নিচ্ছিল, এতে করে তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পরে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।